বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মনির হোসেন, সহকারী অধ্যাপক, ব্যবস্থাপনা বিভাগ, নরসিংদী সরকারি কলেজ। আজকের অনলাইন শ্রেণীশিক্ষা কার্যক্রমে তোমাদের স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো কোভিড-19 মহামারীর কারণে বর্তমানে সবকিছুই স্থবির অবস্থায় আছে। এর ফলশ্রুতিতে তোমাদের যে গতানুগতিক শ্রেণীশিক্ষা কার্যক্রম সেটাও বন্ধ হয়ে আছে। গতানুগতিক শ্রেণীশিক্ষা কার্যক্রম বন্ধ হয়ে থাকার কারণে তোমাদের যে শিক্ষার যে ধারাবাহিকতা নষ্ট হচ্ছে, সেই ধারাবাহিকতা কিছুটা বজায় রাখার উদ্দেশ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী নরসিংদী সরকারি কলেজ কর্তৃপক্ষ অনলাইন শ্রেণীশিক্ষা কার্যক্রম শুরু করেছে। সেই কার্যক্রমের অংশ হিসেবে আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় থেকে। তোমরা জানো ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা ব্যবসা শিক্ষা শাখার ছাত্রছাত্রীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং ওই ব্যবসা সংগঠন এবং ব্যবস্থাপনা অধ্যায়টি আরো বেশি গুরুত্বপূর্ণ। কারণ ব্যবসা শিক্ষার ছাত্রছাত্রী হিসেবে তোমাদেরকে যেহেতু ব্যবসা করতে হবে বা ব্যবসায় অংশগ্রহণ করতে হবে, কিংবা ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালিত এমন প্রতিষ্ঠানে সেবা বা শ্রম দিতে হবে, তাই ওই প্রতিষ্ঠানগুলোতে ব্যবস্থাপকীয় কার্যগুলি সম্পাদন করার জন্য তোমাদের ব্যবস্থাপনা সম্পর্কে কিছু ধারণা থাকা প্রয়োজন। তাছাড়া যেহেতু এটি তোমাদের কোর্স সিলেবাসের অন্তর্ভুক্ত, সুতরাং এটা তোমাদের অবশ্যই জানতে হবে। আমি আজকে চেষ্টা করব তোমাদের ব্যবস্থাপনার ধারণা সম্পর্কে কিছুটা আলোকপাত করার জন্য। প্রিয় শিক্ষার্থীরা, তো আশা করব তোমরা অবশ্যই আমার সাথে আলোচনায় থাকবে এবং চেষ্টা করবে যতটুকু সম্ভব বোঝার জন্য। যদি না বুঝতে পারো অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে। তো প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা আমাদের আলোচনা শুরু করি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে যে বিষয়টি আলোচনা করছি ব্যবস্থাপনা থেকে, তার আজকে মূলত আলোচনা করব ব্যবস্থাপনার ধারণা ও কার্যগুলি থেকে প্রকৃতপক্ষে। তো ব্যবস্থাপনার ধারণা সম্পর্কে তুমি যদি আলোচনা করতে চাও, তাহলে কিন্তু প্রথমে তোমাকে ব্যবস্থাপনার সংজ্ঞাটা জানতে হবে। কারণ ব্যবস্থাপনা কি সেটা যদি তুমি না জানো, তাহলে কিন্তু ব্যবস্থাপনা সম্পর্কে স্পষ্ট ধারণা তোমার জানা হবে না। তো আমরা একে একে ব্যবস্থাপনার ধারণা বা সংজ্ঞা জানবো, তারপর ব্যবস্থাপনা কি কি কার্যগুলি সম্পাদন করে সেগুলো জানতে চেষ্টা করব। তো শিক্ষার্থীরা, যে কোনো কিছুর সংজ্ঞা জানার আগে প্রথমেই এই শব্দটি কিভাবে উৎপত্তি হয়েছে, এই বিষয়টি কিভাবে সৃষ্টি হয়েছে সেটা সম্পর্কে জানা উচিত। তো চলো আমরা প্রথমে জানতে চেষ্টা করি ব্যবস্থাপনা শব্দটির উৎপত্তি কোথা থেকে হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি যে ব্যবস্থাপনার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ম্যানেজমেন্ট। এই ম্যানেজমেন্ট শব্দটি ধারণা করা হয় ইতালীয় শব্দ ম্যানেজিয়ার থেকে উৎপত্তি হয়েছে, যার অর্থ হচ্ছে টু ট্রেন আপ দ্য হর্স, অর্থাৎ ঘোড়াকে পরিচালনা করা। প্রিয় ছাত্রছাত্রীরা, একটু খেয়াল করো উৎপত্তির শব্দটা। বলা হয়েছে ইটালিয়ান শব্দ ম্যানেজিয়ার থেকে উৎপত্তি হয়েছে, যার অর্থ হচ্ছে টু ট্রেন আপ দ্য হর্স, অর্থাৎ ঘোড়াকে পরিচালনা করা। মনে রাখবে কেন? কারণ ব্যবস্থাপনার সংজ্ঞা জানতে গেলে আমাদের এই শব্দটা কিন্তু খুব গুরুত্বপূর্ণভাবে সহায়তা করবে। আবার অনেকে বলে থাকে যে ব্যবস্থাপনা শব্দটির উৎপত্তি হয়েছে দুটি ফরাসি শব্দ ম্যানেজার অ্যান্ড ম্যানেজ শব্দ থেকে, যার অর্থ হচ্ছে যথাক্রমে পরিচালনা করা, অর্থাৎ টু ডিরেক্ট দ্য হাউস হোল্ড, অথবা আরেকটি শব্দ যেটা বলেছি আমরা ম্যানেজ, এর অর্থ হচ্ছে প্রদর্শন কাজ, অর্থাৎ অ্যান অ্যাক্ট অফ গাইডিং অর লিডিং। তবে সাধারণভাবে প্রচলিতভাবে মনে করা হয় যে ম্যানেজমেন্ট শব্দটি উৎপত্তি হয়েছে ইটালিয়ান শব্দ থেকে। কেননা ইটালিয়ান শব্দের ম্যানেজিয়ারের যে অর্থ রয়েছে পরিচালনা করা, ঘোড়াকে পরিচালনা করা বা পরিচালনা করা, তার সাথে ব্যবস্থাপনার যে সংজ্ঞা রয়েছে সেটার বেশ ভালো একটি সুন্দর সম্পর্ক দেখা যায়। তাহলে শিক্ষার্থীরা, আমরা মনে হয় জানতে পারলাম যে যদি বলা হয় যে ম্যানেজমেন্টের ব্যবস্থাপনার উৎপত্তি কোথা থেকে, আমরা বলবো যে ম্যানেজমেন্ট ব্যবস্থাপনার উৎপত্তি হয়েছে সাধারণভাবে যে ইটালিয়ান শব্দ ম্যানেজিয়ার থেকে,
যার অর্থ হচ্ছে টু ট্রেন আপ দ্য হর্স। তো শিক্ষার্থীরা আমরা চলো জানতে চেষ্টা করি এবার ব্যবস্থাপনা সংজ্ঞা। খুব সহজভাবে যদি তোমাদেরকে বলতে চাই আমি ব্যবস্থাপনা কি, তাহলে বলবো ব্যবস্থাপনা হলো একটি কৌশল। হ্যাঁ, ব্যবস্থাপনা একটি কৌশল, কিন্তু কেমন যেন বোঝাচ্ছে, তাই না? কারণ কৌশল তো অনেক কিছুই হয়। কৌশল যে কোনো কাজ হতে পারে, কৌশল যে কোনো কিছুর জন্য হতে পারে। সুতরাং তোমার মনের মধ্যে কিন্তু একটা প্রশ্ন চলে আসছে যে কিসের কৌশল? হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, ব্যবস্থাপনা সংজ্ঞা যদি তুমি জানতে চাও তাহলে অবশ্যই যে ব্যবস্থাপনা যে আমি কৌশল বলেছি সেটা কিসের কৌশল সেটা জানতে হবে। আসো দেখি আমরা যে ব্যবস্থাপনা কিসের কৌশল সেটা খুঁজে বের করি। এখানে দেখো বলা আছে যে ব্যবস্থাপনা হলো অন্যদের দ্বারা প্রয়োজনীয় কাজ করিয়ে নেওয়ার কৌশল। রাইট, ব্যবস্থাপনার সবচেয়ে বহুল প্রচলিত সংজ্ঞাই বলা হয় যে ব্যবস্থাপনা হচ্ছে অন্যদের দ্বারা প্রয়োজনীয় কাজ করিয়ে নেওয়ার কৌশল। আবারও কিন্তু একটা প্রশ্ন চলে আসছে, অন্যদের নিয়ে কি করব? অন্যদের নিয়ে কি কাজ করাবো? তাদেরকে কি ঘাস কাটাবো? তাদেরকে নিয়ে কি গল্প করাবো? কোনো একটা কাজ তো করাবো, কেন করাবো? তখনই তোমার মনের মধ্যে আরো একটা কোশ্চেন কিন্তু চলে আসছে, সেটা হচ্ছে অন্যদেরকে দিয়ে আমি কি কাজ করাবো? এই কি কাজ করাবো প্রশ্নের উত্তরটা যদি তুমি খুঁজে বের করতে পারো তাহলে কিন্তু তোমার ব্যবস্থাপনার যথাযথ সংজ্ঞাটা তুমি পেয়ে যাবে। আসো দেখি আমরা যে কি কাজ করাবো অন্যদের দিয়ে সেটা জানতে চেষ্টা করি। কিছুই না, কি লক্ষ্য বা উদ্দেশ্য কেন্দ্রিক কাজ করব। অর্থাৎ আমি যে লক্ষ্য বা যে উদ্দেশ্য নির্ধারণ করেছি সেই লক্ষ্য বা উদ্দেশ্য অর্জন করার জন্য অন্যকে দিয়ে কাজ করে নেওয়ার কৌশলটাই হচ্ছে কি ব্যবস্থাপনা। অর্থাৎ আমি লক্ষ্য নির্ধারণ করেছি যে আমি এবার আমরা যেহেতু দ্বাদশ শ্রেণীতে পড়ছি, আগামী বছর আমরা এইচএসসি পরীক্ষা দিব, যে এইচএসসি পরীক্ষায় এ প্লাস পেতে চাই। মজার ব্যাপার হচ্ছে এই এ প্লাস পাওয়ার আমি যে লক্ষ্য নির্ধারণ করেছি তার জন্য কাজগুলো কিন্তু আমি করব না, কাজগুলো কে করবে? অন্য কেউ করে দেবে। যদি উদাহরণ হিসেবে বলি তোমাদেরকে যে তোমরা নির্ধারণ করেছো তোমাদের লক্ষ্য যে এইচএসসিতে এ প্লাস পেতে চাচ্ছ, বাট কাজটা করিয়ে নিচ্ছ কাকে দিয়ে? আমাকে দিয়ে। দেখো, কারণ আমি এখন তোমাদের ক্লাসটা নিয়ে দিচ্ছি, আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে কিভাবে ব্যবস্থাপনাটা জানতে হবে। রাইট, ব্যবস্থাপনা তাই, অর্থাৎ ব্যবস্থাপনা হলো অন্যদের দ্বারা প্রয়োজনীয় কাজ করে নেওয়ার কৌশল। কি কাজ করিয়ে নেওয়ার? লক্ষ্য বা উদ্দেশ্য কেন্দ্রিক কাজ করিয়ে নেওয়ার কৌশল। তাহলে ব্যবস্থাপনার সংজ্ঞাটা দেখো কি আসে। কোন নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য অন্যদের দ্বারা প্রয়োজনীয় কাজ করিয়ে নেওয়ার কৌশলকে আসলে কি বলে? ব্যবস্থাপনা বলে। ব্যবস্থাপনার যদি বলো সবচেয়ে সহজ এবং গ্রহণযোগ্য সংজ্ঞা কিন্তু এটাই, যে কোনো একটি নির্দিষ্ট উদ্দেশ্য অর্জনের উদ্দেশ্যে, অর্থাৎ কোনো একটি কার্য সম্পাদনের উদ্দেশ্যে যখন কেউ অন্যকে দিয়ে কাজটা সম্পাদন করার প্রচেষ্টা চালায়, যে কৌশলটা সে অবলম্বন করে সেটাই হচ্ছে কি আসলে ব্যবস্থাপনা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা মনে হয় মোটামুটিভাবে ব্যবস্থাপনার একটা স্পষ্ট সংজ্ঞা পেলাম, যে ব্যবস্থাপনা হচ্ছে একটি কৌশল। কিসের কৌশল? অন্যদের দিয়ে কাজ আদায় করিয়ে নেওয়ার কৌশল। কি কাজ আদায় করিয়ে নেওয়ার কৌশল? লক্ষ্য বা উদ্দেশ্য কেন্দ্রিক কাজ আদায় করিয়ে নেওয়ার কৌশল। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা মনে হয় বইয়ে পড়েছো যে আমাদের ব্যবস্থাপনার বিখ্যাত একজন মনীষী রয়েছেন যার নাম আমরা বলি লুইস অ্যালেন। তিনি ব্যবস্থাপনার খুব সহজ একটি সংজ্ঞা দিয়েছেন। তিনি বলেছিলেন যে ব্যবস্থাপক যা করেন তাই ব্যবস্থাপনা। দেখো, আমি কিছু কোশ্চেন মার্ক দিয়ে রেখেছি। আসলেই কি ব্যবস্থাপক যা করেন তাই ব্যবস্থাপনা? ব্যবস্থাপক অনেক কিছু করে, তাই না? ব্যবস্থাপক খায়, ব্যবস্থাপক ঘুমায়, ব্যবস্থাপক গল্প করে, ব্যবস্থাপক কি ঝগড়া করে, অনেক কিছুই তো করে ব্যবস্থাপক। তাহলে ব্যবস্থাপকের সব কাজই কি ব্যবস্থাপনা? তুমি যদি বলো যে না স্যার, তাহলে তো লুইস অ্যালেনের সংজ্ঞাটা ভুল হয়ে যাচ্ছে। আসলে শিক্ষার্থী বন্ধুরা, লুইস অ্যালেন স্যার কিন্তু শুধু ব্যবস্থাপক যা করেন তাই ব্যবস্থাপনা এইটুকুই বলেননি, এর আগে পেছনে সামনে অনেক কিছু বলেছেন। তার যার একটা সংক্ষিপ্ত রূপ তিনি দাঁড় করিয়েছেন যে ব্যবস্থাপক যা করেন তাই ব্যবস্থাপনা। তো আসো আমরা দেখি আসলে ব্যবস্থাপক যা করেন তাই ব্যবস্থাপনা নাকি অন্য কিছু। দেখো আসলে কি হবে, কোন নির্দিষ্ট লক্ষ্য বা উদ্দেশ্যকে কেন্দ্র করে, রিপিট এগেইন, কোন নির্দিষ্ট লক্ষ্য বা উদ্দেশ্যকে কেন্দ্র করে একজন ব্যবস্থাপক যা করেন প্রকৃতপক্ষে তাই কি ব্যবস্থাপনা। আমার প্রিয় শিক্ষার্থীরা, তাহলে মানে আমরা বুঝাতে পারলাম যে ব্যবস্থাপনা হচ্ছে অন্যকে দিয়ে লক্ষ্য বা উদ্দেশ্য অর্জনের উদ্দেশ্যে কাজ করিয়ে নেওয়ার কৌশল।
আমরা আরো একটু জানলাম যে কোনো নির্দিষ্ট লক্ষ্য বা উদ্দেশ্য অর্জন করার জন্য একজন ব্যবস্থাপক যা কিছু করেন তাই কি ব্যবস্থাপনা। মনে রাখতে হবে কোনো সুনির্দিষ্ট উদ্দেশ্যকে কেন্দ্র করা ব্যতীত যদি ব্যবস্থাপক কাজ করেন তাহলে সেটা কখনোই ব্যবস্থাপনা হবে না। ব্যবস্থাপনা হতে গেলে অবশ্যই সেটা কি হতে হবে, উদ্দেশ্য কেন্দ্রিক কিংবা লক্ষ্য কেন্দ্রিক কাজ করতে হবে। মনে হয় তোমাদের বুঝাতে পারলাম যে আসলে ব্যবস্থাপনাটা কি। সহজভাবে মনে রাখবে কিন্তু এই দুইটা সংজ্ঞায়, যে লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে অন্যকে দিয়ে কাজ করিয়ে নেওয়ার কৌশলটাই কি ব্যবস্থাপনা, অথবা লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে একজন ব্যবস্থাপক যা করেন তাই কি ব্যবস্থাপনা। তো ব্যবস্থাপনা তো একটা বিষয়, ব্যবস্থাপনা কিন্তু একটি বিজ্ঞান ভিত্তিক বিষয়। তো এই জন্য ব্যবস্থাপনাকে বিভিন্ন মনীষীগণ বিভিন্নভাবে কি করেছেন, সংজ্ঞায়িত করেছেন কিন্তু। তো চলো আমরা কয়েকজনের সংজ্ঞা ব্যবস্থাপনা জানতে চেষ্টা করি। প্রখ্যাত ব্যবস্থাপনা বিশারদ আছেন নিউম্যান স্যার, উনি বলেছেন ব্যবস্থাপনা হচ্ছে এমন একটি কার্যক্রম যা প্রশাসন কর্তৃক গৃহীত নীতিমালা ও পরিকল্পনা অনুযায়ী কার্য সম্পাদন করে। খেয়াল করে দেখো, আমরা কিন্তু বলেছিলাম ব্যবস্থাপনা একটি কৌশল যেই কথা, কাজ কি পদ্ধতি কি একই কথা। নিউম্যান সাহেব কিন্তু তাই বলেছেন যে ব্যবস্থাপনা হচ্ছে একটি কার্যক্রম, সে কি করে, প্রশাসন কর্তৃক গৃহীত নীতিমালা ও পরিকল্পনা অনুযায়ী কাজ করে। আমরা বলেছিলাম কিন্তু লক্ষ্য বা উদ্দেশ্য অর্জনের জন্যই কি করে আসলে ব্যবস্থাপনা অন্যকে দিয়ে কাজ করিয়ে নেয়। এখানেও কিন্তু তিনি তাই বলেছেন যে প্রশাসন বা উচ্চ ধাপ ব্যবসার যে নীতিমালাগুলো গ্রহণ করে যে পরিকল্পনা বা যে লক্ষ্য নির্ধারণ করে সেইটা অনুযায়ী কাজ করার মূল দায়িত্ব কার, ব্যবস্থাপনা। আমরা জানি যে আধুনিক ব্যবস্থাপনার জনক বলা হয় হেনরি ফেওলকে। এটা সম্পর্কে আমরা পরের ক্লাসে অনেক বেশি আলোচনা করব, যেহেতু আজকে আমরা শিখছি ব্যবস্থাপনার সংজ্ঞা বা ব্যবস্থাপনার ধারণা, এই জন্য আমরা তার সংজ্ঞাটা বলবো। আমরা শুধু এইটুকু বলবো যে তোমরা এটা খুব ভালোভাবে মনে রাখবে যে ব্যবস্থাপনার সবচেয়ে গ্রহণযোগ্য সংজ্ঞা প্রদান করেছেন হেনরি ফেওল স্যার। উনি বলেছেন ব্যবস্থাপনা হলো পূর্বানুমান ও পরিকল্পনা, সংগঠন, নির্দেশনা, সমন্বয় সাধন এবং নিয়ন্ত্রণ করা। উনি দেখেছেন যে ব্যবস্থাপনা যে লক্ষ্যটা অর্জন করতে চায়, যে লক্ষ্যটা অর্জনের উদ্দেশ্যে অন্যকে দিয়ে কাজ করে নিতে চায়, সেই কাজ করে নেওয়ার জন্য তাকে কতগুলো আবার কাজ করতে হয়। যেমন তাকে পূর্বানুমান ও পরিকল্পনা করতে হয়, তাকে সংগঠিত করতে হয়, তাকে নির্দেশনা প্রদান করতে হয়, তাকে নির্দেশনাগুলোকে সমন্বয় সাধন করতে হয়, এবং সর্বোপরি যে কাজগুলো সম্পাদিত হয়েছে সেগুলোকে কি করতে হয়, নিয়ন্ত্রণ করতে হয়। এই জন্য উনি বলেছেন যে এইগুলো ব্যতীত যেহেতু ব্যবস্থাপনা তার মূল লক্ষ্যটাই অর্জন করতে পারে না, অর্থাৎ উদ্দেশ্যটা অর্জন করতে পারে না, সুতরাং ব্যবস্থাপনা আসলে এইগুলোর সমষ্টি। এই সংজ্ঞাটা তোমরা অবশ্যই মুখস্থ করে ফেলবে একদম, কারণ যেহেতু এটা মনীষীর সংজ্ঞা, পরীক্ষায় যদি আসে যে ব্যবস্থাপনায় হেনরি ফেওল প্রদত্ত সংজ্ঞাটি লিখো, তাহলে কিন্তু তোমাকে একদম হুবহু লিখে দিয়ে আসতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, আরো একজন প্রখ্যাত ব্যবস্থাপনা বিশারদ ট্রেলিয়ান ফ্রাঙ্কলিন, দুইজন মিলে ব্যবস্থাপনার আরো একটি সুন্দর গ্রহণযোগ্য সংজ্ঞা প্রদান করেছেন। ওনারা কি বলেছেন দেখো, ওনারা বলেছেন ব্যবস্থাপনা হলো এমন একটি স্বতন্ত্র প্রক্রিয়া, স্বতন্ত্র মানে কি, সম্পূর্ণ ভিন্ন বা একটি সুনির্দিষ্ট বৈশিষ্ট্য সম্পন্ন প্রক্রিয়া, যা মানুষ ও অন্যান্য সম্পদ সমূহের সুষ্ঠু ব্যবহারের লক্ষ্যে উদ্দেশ্য নির্ধারণ ও তা অর্জনের নিমিত্তে পরিকল্পনা, সংগঠন, উদ্বুদ্ধকরণ ও নিয়ন্ত্রণ কার্যের সাথে সম্পৃক্ত। ব্যবস্থাপনা হচ্ছে একটি স্বতন্ত্র প্রক্রিয়া, একটা সুনির্দিষ্ট প্রক্রিয়া, যা কি করে প্রতিষ্ঠানের মানুষ এবং অন্যান্য সম্পদের মধ্যে সম্পদ সমূহের সুষ্ঠু ব্যবহারের লক্ষ্যে উদ্দেশ্য নির্ধারণ তা অর্জনের নিমিত্তে পরিকল্পনা, সংগঠন, উদ্বুদ্ধকরণ ও নিয়ন্ত্রণ কার্যের সাথে সম্পৃক্ত। এটা উনি বলেছেন খুব সুনির্দিষ্টভাবে। কেন? কারণ তুমি জানো একটা প্রতিষ্ঠানে মূলত দুই ধরনের উপাদান থাকে, এক হচ্ছে মানবীয় উপাদান আর একটা হচ্ছে কি, বস্তুগত উপাদান। একজন ব্যবস্থাপকের মূল কাজই হচ্ছে বস্তুগত উপাদানগুলোর সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা। কার মাধ্যমে নিশ্চিত করবে? নিশ্চয়ই মানবীয় উপাদানের মাধ্যমে, কারণ বস্তুরা তো নিজেরা কাজ করতে পারে না। তুমি হয়তো বলতে পারো স্যার এখন তো কাজ করতে পারে, এখন তো আধুনিক যুগ, এখন রোবটকে বলে দিব কাজ করো, সে কাজ করে ফেলবে। মজার ব্যাপারটা খেয়াল করো, রোবটকে কিন্তু বলে দিতে হবে কাজ করো, রোবটকে কিন্তু সেট করে দিতে হবে কাজ করো। ওই সেটের কাজটা কে করবে, বলে দিতে নির্দেশটা কে দিবে, সেটা কিন্তু মানুষ। তো এই জন্য ট্রেরি ফ্রাঙ্কলিনের সংজ্ঞাটা হচ্ছে অনেক যুগ উপযোগী সংজ্ঞা। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা মনে হয় ব্যবস্থাপনার ধারণাটা মোটামুটি ভাবে জানতে চেষ্টা করলাম, যে আসলে ব্যবস্থাপনা সম্পর্কে বিভিন্ন বিশারদগণ কি বলেছেন।
আমরা যদি আবার একটু রিকেপ করি যে ব্যবস্থাপনা আসলে কি, আমরা বলেছি যে ব্যবস্থাপনা হচ্ছে একটি কৌশল। আসলে ব্যবস্থাপনা হচ্ছে লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে অন্যকে নিয়ে কাজ করিয়ে নেওয়ার কৌশল। আমরা বলেছি ব্যবস্থাপক যা করে তাই ব্যবস্থাপনা, কিন্তু আসলে ব্যবস্থাপক লক্ষ্যকে কেন্দ্র করে যা করে তাই ব্যবস্থাপনা। আমরা বলেছি যে ব্যবস্থাপনা যেহেতু একটি বিষয়, একটি বিজ্ঞানসম্মত বিষয়, এই জন্য ব্যবস্থাপনার সংজ্ঞাকে বিভিন্ন মনীষীগণ বিভিন্নভাবে দিয়েছেন, যার মধ্যে আমরা 3টা গ্রহণযোগ্য সংজ্ঞা এখানে উপস্থাপন করেছি। সবচেয়ে গ্রহণযোগ্য সংজ্ঞা হচ্ছে হেনরি ফেয়লের সংজ্ঞা, আর সবচেয়ে যুগোপযোগী ও আধুনিক সংজ্ঞা হচ্ছে টেরিয়ান ফ্রাঙ্কলিনের সংজ্ঞা। তো শিক্ষার্থী বন্ধুরা, এই সমস্ত আলোচনার উপর ভিত্তি করে আসো দেখি আমরা ব্যবস্থাপনাকে কিভাবে সুনির্দিষ্টভাবে সংজ্ঞায়িত করা যায়। দেখো আমরা লিখে দিয়েছি এখানে, উপরের আলোচনার আলোকে বলা যায় যে ব্যবস্থাপনা হচ্ছে এমন একটি বিজ্ঞানসম্মত জ্ঞান যেখানে প্রতিষ্ঠানের নির্ধারিত লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে প্রয়োজনীয় উপকরণসমূহ একত্রিতকরণ, এগুলোর পূর্ণ ব্যবহারের নিমিত্তে পরিকল্পনা প্রণয়ন, সংগঠন, কর্মী সংস্থান, নির্দেশনা, প্রেষণা ও নিয়ন্ত্রণমূলক কাজ করতে হয়। উপরের সবগুলো সংজ্ঞা অর্থাৎ মৌলিক ধারণা এবং বিভিন্ন লেখকগণের সংজ্ঞার উপর ভিত্তি করে ব্যবস্থাপনার সংজ্ঞায় আমরা বলেছি যে ব্যবস্থাপনা হচ্ছে এমন একটি বিজ্ঞানসম্মত জ্ঞান যেখানে প্রতিষ্ঠানের নির্ধারিত লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে প্রয়োজনীয় উপকরণসমূহ একত্রিতকরণ ও এগুলোর পূর্ণ ব্যবহারের নিমিত্তে পরিকল্পনা প্রণয়ন, সংগঠন, কর্মী সংস্থা, নির্দেশনা, প্রেষণা ও নিয়ন্ত্রণমূলক কাজগুলো সম্পাদন করতে হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, আমার মনে হয় আমরা মোটামুটিভাবে তোমাকে বোঝাতে পেরেছি ব্যবস্থাপনা আসলে কি। আমি যদি তোমাকে ছোট্ট একটা উদাহরণ দিই যে তুমি ধরতে পারো কিনা যে এটা ব্যবস্থাপনা কিনা। ইমতিয়াজ A+ পাওয়ার উদ্দেশ্যে একটি সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করলো। সেই লক্ষ্য বাস্তবায়নের উদ্দেশ্যে সে ঠিক করলো যে নরসিংদী সরকারি কলেজ কর্তৃক আয়োজিত প্রত্যেকটি অনলাইন ক্লাসে সে উপস্থিত থাকবে এবং এই অনলাইন ক্লাসগুলো করার মাধ্যমে সে তার প্রকৃত সাফল্য অর্জন করতে পারবে বলে সে বিশ্বাস করে। প্রশ্ন, ইমতিয়াজের কাজটি কি ব্যবস্থাপনা? তুমি কি বলবে? হ্যাঁ, ব্যবস্থাপনা। কেন? কারণ ইমতিয়াজ তার লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে নরসিংদী সরকারি কলেজের অনলাইন কার্যক্রমগুলোকে কিন্তু সে অনুসরণ করছে। আর এই নরসিংদী সরকারি কলেজের অনলাইন ক্লাস কার্যক্রমগুলো কিন্তু ইমতিয়াজ চালাচ্ছে না। কে চালাচ্ছে? অন্য কেউ চালাচ্ছে। ইমতিয়াজ তার লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে অন্যকে কি করতেছে? ব্যবহার করতেছে। তো আসলে এটাই কি ব্যবস্থাপনা। তো ব্যবস্থাপনার এই আলোচনার আলোকে আমরা কিন্তু কতগুলো সুনির্দিষ্ট বৈশিষ্ট্য পাই আমরা ব্যবস্থাপনা। তোমাদের পরীক্ষায় যখন আসবে যে কাজটি ব্যবস্থাপনা কি না বা এটি কি ব্যবস্থাপনা, এই ধরনের যদি কোনো কোশ্চেন বা প্রয়োগমূলক কোশ্চেন আসে তাহলে কিন্তু তোমরা খুঁজে দেখবে যে ব্যবস্থাপনার সংজ্ঞার আলোকে কি কি বৈশিষ্ট্যগুলো থাকলে এটাকে ব্যবস্থাপনা বলা যায়। আমরা বুঝতেই পারতেছি বলা হচ্ছে ব্যবস্থাপনা একটি কৌশল। তাহলে তুমি যদি দেখো যে কাজটার কথা বলা হচ্ছে সেটা এক ধরনের কৌশল বা পদ্ধতি, তাহলে অবশ্যই সেটা ব্যবস্থাপনা হতে পারে। আমরা বলেছি ব্যবস্থাপনা হচ্ছে লক্ষ্য কেন্দ্রিক কৌশল। সুতরাং ব্যবস্থাপনা যদি দেখো যে কাজটা লক্ষ্য কেন্দ্রিক তাহলেও কিন্তু সেটা ব্যবস্থাপনা হবে। ব্যবস্থাপনা হচ্ছে অন্যকে দিয়ে কাজ করিয়ে নেওয়ার কৌশল। তো স্বাভাবিকভাবেই সে নিজে কাজ করে না সচরাচর ভাবে, সে কাকে দিয়ে কাজ করা? অন্যকে দিয়ে কাজ করায়। তার মানে এই না কিন্তু সে কাজ করে না, সেও কিন্তু কাজ করে বন্ধুরা। তারপরে তুমি যদি পাও, আমরা দেখছি যে আমরা বলছি ব্যবস্থাপনা হচ্ছে একটি বিজ্ঞানসম্মত বিষয়, বিজ্ঞানসম্মত জ্ঞান। আমরা বলেছি ব্যবস্থাপনা হচ্ছে কি একটি প্রক্রিয়া যে কাজগুলো গতানুগতিকভাবে পুনঃ সম্পাদন করে। আমরা জানি যে ব্যবস্থাপনা হচ্ছে একটি সামাজিক প্রক্রিয়া, কারণ ব্যবস্থাপক কখনো বনে জঙ্গলে কাজ করবে না, বন্য প্রাণীর সাথে কাজ করবে না, তাকে কি করতে হবে? সমাজবদ্ধ হয়ে সামাজিক উপাদানগুলো ব্যবহারের মাধ্যমে কার্য সম্পাদন করতে হয়। এই জন্য অনেকে বলা হয়ে থাকে ব্যবস্থাপনা হচ্ছে একটি কি সামাজিক প্রক্রিয়া। ব্যবস্থাপনা হচ্ছে কি মানুষ ও সম্পদের মধ্যে সুষ্ঠু সমন্বয় সাধনের একটি উপায়। কারণ ব্যবস্থাপনা আসলে কিছুই করে না, তার লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে মানবীয় এবং বস্তুগত সম্পদের মধ্যে চমৎকার একটি সেতুবন্ধন তৈরি করে। ব্যবস্থাপনা আসলে কি পরিকল্পনা প্রণয়ন ও উদ্বুদ্ধকরণ করে। ব্যবস্থাপনা কি করে? সংগঠন করে। ব্যবস্থাপনা নির্দেশনার কাজ করে। ব্যবস্থাপনায় সমন্বয় সাধন থাকে, নিয়ন্ত্রণ করা থাকে। যে কাজগুলো বলা হয় আসলে এগুলোই তো তার এক একটা সুনির্দিষ্ট বৈশিষ্ট্য। পূর্বানুমান পরিকল্পনা কিন্তু অন্য কেউ করে না রে ভাই। কে করে?
ব্যবস্থাপনা করে। আর আমরা জানি বৈশিষ্ট্য হচ্ছে কাউকে চেনার উপায়। তো এই বিষয়গুলো যেহেতু ব্যবস্থাপনার মধ্যেই থাকে, সুতরাং এগুলোকে আমরা আসলে কি বলতে পারি, ব্যবস্থাপনার বৈশিষ্ট্য, অর্থাৎ ব্যবস্থাপনাকে চেনার বিষয় হিসেবে আমরা বুঝতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বৃন্দরা, আমরা আমাদের আলোচনার প্রথম পার্টটা মোটামুটি ভাবে শেষ করেছি, সেটা হচ্ছে ব্যবস্থাপনার মৌলিক ধারণা বা ব্যবস্থাপনার সংজ্ঞা সম্পর্কে। আমরা আবারও একটু রিক্যাপ করব, রিক্যাপ করে তারপরে পরবর্তী আলোচনায় চলে যাব। তোমরা হয়তো বলতে পারো যে স্যার রিক্যাপ কেন বারবার করতেছেন, তোমরা মনে আছে কিনা জানি না, আমি ক্লাসে কিন্তু প্রচুর বারবার রিপিট করি কথাগুলো। কেন? কারণ আমি চাই আমার ছেলেমেয়েরা ক্লাস করেই বিষয়টা সম্পর্কে যথাযথভাবে জ্ঞান অর্জন করে ফেলবে, তারপরে বাসায় যখন আবার একটু ডিটেলস পড়বে, যাতে সেটা আরো বেশি তার আত্মস্থ হয়ে যায়। কেন? কারণ পড়ালেখাটা হচ্ছে মজার বিষয়, পড়ালেখা জোর করে হয় না, পড়ালেখা বিরক্তি সৃষ্টি করেও হয় না। আমরা আমাদের ক্লাসে কিন্তু অনেক মজা করে পড়ি। যেহেতু এটা অনলাইন শ্রেণী শিক্ষা কার্যক্রম, এখানে তোমাকে আমি আসলে দেখছি না, তোমাকে আমি বুঝতেছি না যে তোমার কি রিকোয়ারমেন্ট, তাই স্বাভাবিকভাবে আমি আমার মতো করে বলে যাচ্ছি। হয়তো কিছু কিছু অস্পষ্টতা তোমাদের জন্য থাকবে, সেই অস্পষ্টতাগুলো বোঝার জন্য অবশ্যই আমি তোমাদের জন্য আছি, যে কোনো সময় আমার সাথে কি করবে, যোগাযোগ করবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি একটু রিপিট করি, তাহলে সংক্ষেপে যদি রিপিট করি তাহলে কি দেখতে পাই, দেখো যে ব্যবস্থাপনা হচ্ছে একটি কৌশল, ব্যবস্থাপনা হচ্ছে একটি লক্ষ্য বা উদ্দেশ্য কেন্দ্রিক কৌশল, ব্যবস্থাপনা হচ্ছে অন্যকে দিয়ে কাজ করিয়ে নেওয়ার কৌশল, ব্যবস্থাপনা হচ্ছে সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে অন্যকে দিয়ে প্রয়োজনীয় কাজ আদায় করে নেওয়ার কৌশল। আমরা বলেছি ব্যবস্থাপক যা করে তাই ব্যবস্থাপনা, কিন্তু আসলে প্রকৃতপক্ষে ব্যবস্থাপক তার লক্ষ্য বা উদ্দেশ্যকে অর্জন করার উদ্দেশ্যে যা করে তাই ব্যবস্থাপনা। আমরা বলেছি ব্যবস্থাপনা একটি বিজ্ঞানসম্মত বিষয়, এই জন্য ব্যবস্থাপনাকে বিভিন্ন মনীষীগণ বিভিন্নভাবেই সংজ্ঞায়িত করেছেন। তার মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য সংজ্ঞা প্রদান করেছেন হেনরি ফেওয়েল, এবং সবচেয়ে আধুনিক এবং যুগ উপযোগী সংজ্ঞা প্রদান করেছেন কি, ট্রেরি অ্যান্ড ফ্রাঙ্কলিন। এবং আমরা সব কিছুর আলোকে ব্যবস্থাপনার একটি চমৎকার সংজ্ঞা খুঁজে পেয়েছি, সেটা হচ্ছে ব্যবস্থাপনা হচ্ছে একটি বিজ্ঞানসম্মত জ্ঞান বা বিষয়, যা প্রতিষ্ঠানের নির্ধারিত লক্ষ্য অর্জনের জন্য প্রয়োজনীয় উপকরণ সমূহ, অর্থাৎ মানবীয় উপাদান এবং বস্তুগত উপাদানগুলোকে একত্রিতকরণ এবং এগুলোর পূর্ণ ব্যবহারের নিমিত্তে পরিকল্পনা প্রণয়ন করা, সংগঠন, কর্মী সংস্থান, নির্দেশনা, প্রেষণা ও নিয়ন্ত্রণমূলক কাজগুলো সম্পাদন করে থাকে। এখন হয়তো আমি তোমাদেরকে কোশ্চেন করতাম বিভিন্ন উদ্দীপক দিয়ে দিয়ে যে তোমরা আসলে ব্যবস্থাপনাটা ধরতে পারো কিনা, কিন্তু যেহেতু এটা সরাসরি ক্লাস নয়, আমরা ধরে নিলাম বা আমি ধরে নিলাম যে তোমরা এটা বুঝতে পেরেছো। অবশ্যই অবশ্যই এই ব্যাপারটা আরো বেশি বাসায় বই নিয়ে পড়বে এবং অস্পষ্টতাগুলো আবারও আমি তোমাদেরকে বলবো যে আমাকে জানাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা আমাদের পরের টপিকসে যাই, সেটা হচ্ছে ব্যবস্থাপনার কার্যাবলী। খুব গুরুত্বপূর্ণ বিষয়। তো ব্যবস্থাপনার কার্যাবলী যদি এগুলো আমরা জানতে চাই, সেক্ষেত্রে আমরা প্রথমেই বলবো কাজ কি, সেটা তো আমরা জানি। ওইতে লক্ষ্য অর্জনের জন্য যা কিছু করা হয় তাই হচ্ছে কি আসলে কাজ। সেই কাজগুলি যখন সুনির্দিষ্টভাবে করা হয় তখনই সেগুলো হয়ে যায় কি, ওই উক্ত বিষয়ের সুনির্দিষ্ট কার্যাবলী। তো ব্যবস্থাপনার কার্যাবলী সম্পর্কে আলোচনা করতে গেলে আবারও আমাদের বিখ্যাত ব্যবস্থাপনা বিশারদ নিউম্যান স্যারের আলোচনাটি চলে আসে, মন্তব্যটি চলে আসে। তিনি বলেছেন ব্যবস্থাপনা হচ্ছে এমন একটি কার্যক্রম যা প্রশাসন কর্তৃক গৃহীত নীতিমালা ও পরিকল্পনা অনুযায়ী কি করে কার্য সম্পাদন করে। তার মানে বুঝাই যাচ্ছে ব্যবস্থাপনা কাজ করে কার ভিত্তিতে, প্রশাসন যে নীতিমালা প্রণয়ন করে, প্রশাসন যে পরিকল্পনা প্রণয়ন করে সে অনুযায়ী। তাই আমাদেরকে কিন্তু আসলে প্রশাসন কি ধরনের গৃহীত নীতিমালা নিশ্চিত করে এবং পরিকল্পনা প্রণয়ন করে সেগুলো জানতে পারলেই কিন্তু ব্যবস্থাপনার মৌলিক কার্যগুলিগুলো আমরা জানতে পারব। তবে ব্যবস্থাপনার কার্যগুলিকে আরো একজন বিখ্যাত ব্যবস্থাপনা বিশারদ লুথার গুলিক এর মাধ্যমে কি করেছেন, ব্যাখ্যা করেছেন। পোস্টক্রপ শব্দটিকে তিনি বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন। যেমন উনি বলেছেন পি হচ্ছে প্ল্যানিং বা পরিকল্পনা, পোস্টক্রপের ও হচ্ছে অর্গানাইজেশন বা সংগঠন, এস মানে হচ্ছে স্টাফিং বা কর্মী সংগঠন, ডি হচ্ছে ডিরেক্টিং বা নির্দেশনা, সিও হচ্ছে কোঅর্ডিনেটিং বা সমন্বয় সাধন, আর হচ্ছে রিপোর্টিং বা প্রতিবেদন লিখন, এবং বি হচ্ছে বাজেটিং বা প্রণয়ন। লুথার গুলিককে বলা হয় ব্যবস্থাপনা কার্যগুলির আসলে জনকের মতো, কারণ ওনার যে কাজগুলো বলেছেন সেগুলোই প্রকৃতপক্ষে কি আসলে ব্যবস্থাপনার কার্যগুলি, মৌলিক কার্যগুলি।
আবারও বলি, তাহলে তুমি আবারও মনে রাখো, ব্যবস্থাপনার কাজগুলি যদি তুমি সুনির্দিষ্টভাবে মনে রাখতে চাও, তাহলে পোস্ট কর্প শব্দটি মনে রাখতে পারলেই কি হয়ে গেল। পোস্ট ক্রপ প্রায় পরীক্ষা কিন্তু আসবে, এটা কে বলেছেন, এর মিনিং গুলো কি কি। তাহলে পোস্ট ক্রপে পি বা পি ফর প্ল্যানিং, ও ফর অর্গানাইজেশন বা অর্গানাইজিং, এস ফর স্টাফিং, ডি ফর ডিরেক্টিং, সি ও ফর কোঅর্ডিনেটিং, আর ফর রিপোর্টিং, অ্যান্ড বি ফর বাজেটিং। তো এই যে উনি কাজগুলো বলেছেন, প্রায় দেখো 7টা কাজ, এই কাজগুলোকে সমন্বয় করে বা আরো অনেক বিশারদগণ বিভিন্নভাবে ব্যবস্থাপনার যে কাজগুলো দিয়েছেন তার উপর ভিত্তি করে ব্যবস্থাপনার মূলত মৌলিক কাজ পাওয়া যায় 7টা। কয়টা কাজ পাওয়া যায়? 7টা কাজ পাওয়া যায়, যথা প্ল্যানিং বা পরিকল্পনা, একটু ভালোভাবে মনে রাখো, একটু ভালোভাবে দেখো। প্ল্যানিং বা পরিকল্পনা, অর্গানাইজেশন বা সংগঠন, স্টাফিং বা কর্মী সংগঠন, ডিরেক্টিং বা নির্দেশনা, কোঅর্ডিনেশন বা সমন্বয় সাধন, মোটিভেশন বা প্রেরণা, এবং কন্ট্রোলিং বা নিয়ন্ত্রণ। আবারও বলি, রিপিট করি আমি, সাধারণভাবে ব্যবস্থাপনার বিভিন্ন বিশারদগণ কাজগুলোকে বিভিন্নভাবে ভাগ করলেও প্রকৃতপক্ষে আধুনিক ব্যবস্থাপনায় ব্যবস্থাপনার কাজগুলোকে মূলত 7টি ভাগে ভাগ করা হয়েছে। তার মধ্যে একটা হচ্ছে পরিকল্পনা, আরেকটি হচ্ছে সংগঠন, আরেকটি হচ্ছে কর্মী সংস্থান বা কর্মী সংগঠন বলি আমরা, নর্মালি কর্মী সংস্থান শব্দটা হয়। আরেকটি হচ্ছে নির্দেশনা, আরেকটি হচ্ছে সমন্বয় সাধন, প্রেরণা এবং নিয়ন্ত্রণ। তাহলে ব্যবস্থাপনার কাজ কয়টি? যে অনেকগুলো, তবে সাধারণভাবে ব্যবস্থাপনার কাজ কয়টি? 7টি। তো 7টি কাজ আমরা একটু একটু করে এখন জানতে চেষ্টা করব যে আসলে কোনটা দ্বারা কি বোঝানো হয়েছে। চলো প্রথমে আলোচনা করি পরিকল্পনা। পরিকল্পনা, আমাকে যদি বলো সহজভাবে পরিকল্পনা কি? কল্পনা, পরিকল্পনা শব্দটি কিন্তু পরিযোগ কল্পনা দ্বারা হয়েছে। এটা একটা বড় অধ্যায়, আমরা পরে আলোচনা করব তোমাদের জন্য, এখন একটু একটু করে আলোচনা করি। তো পরিকল্পনা আমি যদি বলি, আমি বলি পরিকল্পনাকে কল্পনাকে পরীর মতো সাজিয়ে উপস্থাপন করার নামই কি? পরিকল্পনা। পরি মানে সুন্দর, তাহলে কি বলতে পারি আমরা? কল্পনাকে সুন্দর করে পরিশীলিতভাবে উপস্থাপন করার নামই আসলে কি? পরিকল্পনা। অর্থাৎ একটা প্রতিষ্ঠানের যে মূল লক্ষ্য বা উদ্দেশ্য থাকে, সেই লক্ষ্য বা উদ্দেশ্য অর্জনের জন্য ভবিষ্যতে, এখন না কিন্তু কখন, ভবিষ্যতে কে কখন কোথায় কিভাবে কত সময়ের মধ্যে কোনো কাজ সম্পন্ন করবে তা পূর্বেই নির্ধারণ করার নামই আসলে কি? পরিকল্পনা। অর্থাৎ তুমি একটা কাজ করতে চাও, তুমি ঠিক করলে যে তুমি অনলাইন ক্লাসে অংশগ্রহণ করবে, তো নিশ্চয়ই তোমাকে কখন কোথায় কিভাবে কত সময়ের জন্য ওই ক্লাসে অংশগ্রহণ করতে হবে সেটা কিন্তু আগে থেকেই কি নির্ধারণ করে রাখতে হবে, না হলে কিন্তু তুমি ওই ক্লাস যথাযথভাবে অংশগ্রহণ করতে পারবে না বা অনুসরণ করতে পারবে না। তো পরিকল্পনা কিন্তু এটাই, আসলে সহজভাবে যদি বলি পরিকল্পনা হচ্ছে ভবিষ্যতে কি করা হবে তা অগ্রিম কি করা, রূপরেখা নির্ধারণ করা। মূলত যদি বলি পরিকল্পনা কি, যে ব্যবস্থাপক তার লক্ষ্য অর্জনের জন্য অন্যকে নিয়ে তো কাজ আদায় করবে, সেই কাজ আদায় করতে গিয়ে ভবিষ্যতে কে কখন কোথায় কিভাবে কত সময় পর্যন্ত কাজ করবে সেটা সে যখন পূর্বেই নির্ধারণ করে রাখে, সেটা যখন পূর্বেই নির্ধারণ করে একটা রূপরেখা প্রণয়ন করে রাখে, সেটাই হচ্ছে কি? পরিকল্পনা। আর ব্যবস্থাপনাকে প্রথমেই কোন কাজটা করতে হয়? পরিকল্পনার কাজটা করা হয়। অনেকে বলে পরিকল্পনা আগে আরো একটা কাজ আছে, সেটা হচ্ছে পূর্বানুমান করা, পূর্বানুমানের পরেই আসলে কি পরিকল্পনার কাজে আসা। কিন্তু প্রকৃতপক্ষে পূর্বানুমানটাও পরিকল্পনার একটি অংশই বিধায়, কারণ আমি আগে অনুমান করব, তারপরেই সেটাকে কি করব? পরিকল্পনা আকারে সামনে উপস্থাপন করব। এই জন্য পরিকল্পনাটাই হচ্ছে ব্যবস্থাপনার কি কাজ? প্রথম কাজ। আমরা বলেছি ব্যবস্থাপনার দ্বিতীয় কাজটা কি? সংগঠন। খুব স্বাভাবিক, তুমি নির্ধারণ করেছো পরিকল্পনা, তুমি সেট করেছো কে কখন কোথায় কিভাবে কাজ করবে, কত সময় ধরে কাজ করবে, সেটা আগে থেকে নির্ধারণ করে দিয়েছো। কিন্তু ভাই, সেই কাজগুলো করতে গেলে যে সকল উপায় উপকরণগুলো লাগবে, কে কাজটা কখন কোথায় কিভাবে করবে, কার উপর কতটুকু দায়িত্ব অর্পণ করবে, এগুলো তো তোমাকে কি করতে হবে? আগে থেকে নির্ধারণ করে দিতে হবে। নাহলে দেখা যাবে একজন প্রচুর কাজ করছে, আরেকজন কাজ করছে না, একজন প্রচুর কাজ করার জন্য উপকরণ পাচ্ছে, আরেকজন কিছুই পাচ্ছে না। সুতরাং তোমার কাজের যে মৌলিক উদ্দেশ্য সেটা কিন্তু অর্জন করা সম্ভব হবে না। সংগঠন আসলে তাই করে, অর্থাৎ পরিকল্পনা বাস্তবায়নের উদ্দেশ্যে যে সকল উপায় উপকরণগুলো প্রয়োজন সেগুলো একত্রিত করার নামই আসলে কি? সংগঠন।
তবে যদি প্রাতিষ্ঠানিক বা পরিভাষায় বলি যে কোনো একটি প্রতিষ্ঠানের পূর্ব নির্ধারিত উদ্দেশ্যগুলি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় কার্য নির্দিষ্ট করে বিভিন্ন প্রকৃতির কার্যগুলিকে বিভিন্ন বিভাগে ভাগ করা, অতঃপর কার্য সম্পাদনে বিভাগের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের দায়িত্ব কি হবে, তাদেরকে কতটুকু কর্তৃত্ব ও ক্ষমতা দিতে হবে তা নির্ধারণ করা, অবশেষে যেসব ব্যক্তি বিভাগ অথবা উপবিভাগ থাকবে তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক কি হবে তা নির্ধারণ করাই হচ্ছে কি আসলে সংগঠন। এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বিষয় সংগঠনে। খুব স্বাভাবিক যে তুমি যে লক্ষ্য অর্জন করতেছো সেখানে অনেকগুলো লোককে নিয়োগ করেছো বা অনেকগুলো বিভাগ বা পার্ট করেছো, সেই বিভাগগুলোতে কারা কাজ করবে, তাদের উপর যে দায়িত্ব দিয়েছো সেই দায়িত্ব পালন করতে গিয়ে তাদেরকে কতটুকু ক্ষমতা দিতে হবে, কারণ অতিরিক্ত ক্ষমতা দিলে দেখবা যে সে কি ভাসিয়ে ফেলবে একদম। খুব স্বাভাবিক। তোমাকে যদি বলি যে তুমি তোমার মনের মতো পড়ো, দেখা যায় যে কিছুই পড়া হয় না। তোমার বাসায় যদি তোমার আব্বু আম্মু বলে যে অনলাইন ক্লাস করার পরে যাও, তো মোবাইলটা তোমার কাছে থাকবে, অনেস্টলি যদি বলি মোবাইল দিয়ে কি তুমি ভালো কাজ করবে? করবে না। তুমি দেখা যাবে যে অনলাইন ক্লাস শেষ হতে না হতেই তুমি তোমার গেমস খেলা শুরু করে দিয়েছো। যদি সত্যি করে বলি, অনেকে দেখা যাবে অনলাইন ক্লাসের বাদ দিয়ে কি করা শুরু করেছো, মোবাইলে গেমস খেলা শুরু করেছো অথবা ফেসবুকিং করা শুরু করেছো। এই জন্য কি করতে হবে যে পরিকল্পনার ভিত্তিতে কে কতটুকু কাজ করবে, তাকে কতটুকু দায়িত্ব দিচ্ছি, সেই অনুযায়ী কতটুকু ক্ষমতা দিতে হবে সেটাও কি করতে হবে নির্ধারণ করতে হবে। এবং যেহেতু আমার কাজগুলো আমি একা করছি না বা একটা পক্ষ করছে না, অনেকগুলো পক্ষ করছে, সুতরাং তাদের মধ্যে একটা কি করা সেতু বন্ধন তৈরি করে দেওয়াটাও কি আসলে ব্যবস্থাপনার কাজ। এই জন্য বলা হয় যে এই কাজগুলো করে সংগঠন, তাই ব্যবস্থাপনার কাজ আরেকটি কাজ, দ্বিতীয় কাজ হচ্ছে কি করা, সংগঠন করা। কর্মী সংস্থান খুব গুরুত্বপূর্ণ, কারণ তুমি পরিকল্পনা প্রণয়ন করেছো, তুমি নির্ধারণ করেছো কে কতটুকু কাজ করবে, কিন্তু তোমার কর্মীই নেই, তাহলে কি ভাই তোমার কাজ সম্পাদিত হবে, তোমার লক্ষ্য অর্জিত হবে? হবে না। এই জন্য বলা হয় ব্যবস্থাপনার তৃতীয় গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে কি কর্মী সংস্থান করা। অর্থাৎ প্রতিষ্ঠানের কাজকে, অর্থাৎ ব্যবস্থাপকের লক্ষ্য অর্জনের জন্য তো অন্যকে দিয়ে কাজ করাতে হবে, সেই অন্যকে খুঁজে বের করা, তাকে যথাযথভাবে নিয়োগ দান করা, তাকে সঠিক জায়গায় পদায়ন করা, তাদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা, পদোন্নতি প্রদান করা, বদলি, পদানুমোদিত অবসর গ্রহণ। অর্থাৎ সহজ কথায় তুমি যে কাজ করবে সেই কাজ বাস্তবায়নে যে মানবীয় উপাদানগুলো লাগবে সেগুলো সংক্রান্ত সকল কার্যগুলি আসলে কি কর্মী সংস্থানের অংশ। এই জন্য আমরা বলি কর্মী সংগ্রহ থেকে নির্বাচন, নির্বাচনের পরে তাদের একদম অবসর গ্রহণ পর্যন্ত যতগুলো কাজ আছে মধ্যবর্তী জায়গায়, সবগুলি আসলে কি কর্মী সংস্থানের অংশ। তো আমরা বলি ব্যবস্থাপনার তৃতীয় কাজ হচ্ছে কি কর্মী সংস্থান। 4 নম্বর কাজটা চলো আমরা আলোচনা করি, সেটা আমরা বলি কি নির্দেশনা। খেয়াল করে দেখো, পরিকল্পনা প্রণয়ন করেছে কিভাবে কাজ, কে কাজ করবে, কখন করবে, কোথায় করবে, সে অনুযায়ী প্রত্যেকের দায়িত্ব, কর্তৃত্ব ও ক্ষমতা ভাগ করে দিয়েছি। আমি এই দায়িত্ব, কর্তৃত্ব, ক্ষমতা কার উপর দিচ্ছি, সেই কর্মীকেও কি করেছি ঠিক করেছি, কিন্তু কর্মীকে আমি নির্দেশই দিচ্ছি না যে যাও কাজ শুরু করো। সুতরাং ওই নির্দেশ দেওয়ার কাজটাও আসলে কার, ব্যবস্থাপকের, কারণ আমরা নির্দেশ ছাড়া সচরাচর ভাবে কি করি না, কাজ করি না। এই যে তুমি দেখো আমরা কিন্তু অনলাইন ক্লাস কার্যক্রম শুরু করেছি, কিন্তু সেটাও কিন্তু যথাযথ কর্তৃপক্ষের নির্দেশ অনুসারে। তো যাই হোক, তাহলে নির্দেশনা হচ্ছে ব্যবস্থাপনার কত চতুর্থ গুরুত্বপূর্ণ কাজ। এখানে ধারাবাহিকতাটা খুব রক্ষা করতে হবে, একটার আগে আরেকটা দিয়ে ফেললে কিন্তু ভুল হবে। নির্দেশনা হচ্ছে ব্যবস্থাপনার চতুর্থ গুরুত্বপূর্ণ কাজ। এক্ষেত্রে কি করা হয়, অধস্তন কর্মীরা কিভাবে কাজ করবে তাদেরকে আদেশ, উপদেশ, নির্দেশ, পরামর্শ, অনুরোধ প্রদান করতে হয়। 5 নম্বর কাজটা হচ্ছে সমন্বয় সাধন করা। আমার কর্মীরা বিভিন্ন দলে ভাগ হয়ে বা বিভিন্ন ব্যক্তিগতভাবে আলাদা আলাদাভাবে কাজগুলো সম্পাদন করে থাকে। তো এই তাদের যে আলাদা আলাদা কাজগুলো সম্পাদিত হয়, সেই কাজগুলো যদি একত্রিতকরণ করা না হয় তাহলে স্বাভাবিকভাবে আমার মূল লক্ষ্য অর্জন সম্ভব হয় না। তাই ব্যবস্থাপকীয় লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে বিভিন্ন বিভাগ বা বিভিন্ন ব্যক্তি কর্তৃক কার্যগুলোর মধ্যে কি করা, যোগসূত্র স্থাপন করা বা তাদের কাজগুলোর মধ্যে মিলন ঘটানোর নামই হচ্ছে কি আসলে সমন্বয় সাধন করা। সমন্বয় সাধন ব্যবস্থাপনার খুব গুরুত্বপূর্ণ, কারণ বিক্ষিপ্ত অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে থাকা কাজগুলোকে একত্রিতকরণ করার মাধ্যমেই কিন্তু আসলে মূল লক্ষ্যটা অর্জন করা সম্ভব হয়। আর ব্যবস্থাপকীয় লক্ষ্য অর্জন করতে গেলে তাকে কিন্তু অবশ্যই তার বিভিন্ন বিভাগ, উপবিভাগ বা ব্যক্তির কাজগুলোকে একত্রিতকরণ করতে হয়, যা মূলত সমন্বয় সাধন হিসেবে গণ্য হয়।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ব্যবস্থাপনার 5টা কাজ কিন্তু পেয়ে গেছি। পরিকল্পনা প্রণয়ন করা, পরিকল্পনা বাস্তবায়নের জন্য যে সকল উপায় উপকরণ লাগবে এবং যে সকল দল, উপদল, বিভাগ, উপবিভাগ লাগবে সেগুলোকে আলাদা আলাদাভাবে ভাগ করে তাদেরকে কর্তৃত্ব ক্ষমতা নির্ধারণ করে দেওয়া হচ্ছে সংগঠন। সেই সংগঠন পরিচালনা করার জন্য কর্মী নিয়োগ থেকে শুরু করে কর্মী সংক্রান্ত সকল কার্যক্রম হচ্ছে কি কর্মী সংস্থান। সেই কর্মী সংস্থানের পরে কর্মীকে কাজ করার জন্য কি দিতে হয়, আমাদের নির্দেশনা দিতে হয়। এই জন্য আমরা বলেছি যে ব্যবস্থাপনার 4র্থ কাজ হচ্ছে কি নির্দেশনা দান করা, এবং ব্যবস্থাপনার 5ম কাজ হচ্ছে নির্দেশ অনুযায়ী যখন ব্যবস্থাপনার অধীনস্থরা কাজ করা শুরু করবে তাদের সেই কাজগুলোর মধ্যে একত্রিতকরণ আনতে হবে। সেই একত্রিতকরণটার নামই হচ্ছে কি সমন্বয় সাধন করা। ব্যবস্থাপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে প্রেষণা। এই যে আমার পরিকল্পনা অনুযায়ী কাজ করার উদ্দেশ্যে সংগঠন করলাম, সংগঠন পরিচালনা করার জন্য কর্মী নিয়োগ করলাম, কর্মীদের কাজ করার জন্য নির্দেশ দিলাম, বিভিন্ন কর্মীর কাজগুলোকে একত্রিতকরণ করলাম, কিন্তু দেখা গেল যে একত্রিতকরণ করা কেউ কম কাজ করেছে, কেউ বেশি কাজ করেছে, কেউ কাজ করতে ইচ্ছা পোষণ করছে না, কেউ কাজ করতে খুব বেশি আগ্রহী হচ্ছে, কারোর মধ্যে ঢিলেমি ভাব, কারোর মধ্যে অত্যন্ত সতেজ ভাব। এই সকল বিষয়গুলোকে সঠিকভাবে পরিচালনা করার জন্যই মূলত ব্যবস্থাপক মোটিভেশন বা প্রেষণার প্রয়োগ করে থাকে। প্রকৃতপক্ষে প্রেষণা হচ্ছে প্রতিষ্ঠানে যে কর্মীগুলো তুমি নিয়োগ করেছো সেই কর্মীগুলোকে কাজ করার জন্য তাদেরকে উৎসাহিত করা, অনুপ্রাণিত করা, প্ররোচিত করা, তাদের মধ্যে মনোবল বা স্বতঃস্ফূর্ত ইচ্ছা বৃদ্ধি করার নামই হচ্ছে কি আসলে প্রেষণা। একটু খেয়াল করে দেখো, ব্যবস্থাপনা কিন্তু আসলে অনেকটা প্রেষণারই নামান্তর। কেন? ব্যবস্থাপনা হচ্ছে অন্যকে দিয়ে কাজ করিয়ে নেওয়ার কৌশল। আর অন্যকে নিয়ে যদি তুমি কাজ করিয়ে নিতে চাও তাহলে কিন্তু তাকে প্ররোচিত বা আন্দোলিত বা উৎসাহিত করতে হবে। দেখবে মাঝে মাঝে তোমাদের আমরা বলি কি, বাবা তোমার দ্বারাই সম্ভব, তুমি আসলে A+ পাবে, কারণ তোমার মধ্যে যে স্পিরিট আছে সেই স্পিরিটটা একটু যদি কাজে লাগাও তুমি A+ পাবে। তোমরা কিন্তু অবশ্যই কিছুটা হলেও কি পাও, ইন্সপায়ার্ড হও, এবং দেখা যায় কিছু না কিছু বাসায় গিয়ে একটু হলে বেশি পড়ালেখা করো। আবার কাউকে কাউকে হয়তো আমরা বকা দিই যে তুই বেটা গাদা হাম্মক, তোর দ্বারা আসলে কিচ্ছুই হবে না। দেখা যায় যে সে মনে মনে হয়তো একটু কি হয়, রেগে যায়, তারপর সে দেখিয়ে দিতে চায় যে না আমার দ্বারাই আসলে কি সম্ভব। সেটাও কিন্তু এক ধরনের কি প্রেষণা। এই যে 38তম BCS এর রেজাল্ট দিল, সেখানে আমরা দেখলাম এক ছেলে ফেসবুকে আসছে, সেটা হয়তো যে এক ছেলেকে নাকি তার বন্ধু কি করে দিয়েছিল, বন্ধুত্বের তালিকা থেকে আনফ্রেন্ড করে দিয়েছিল। এতে করে সে রেগে এমন বেশি পড়ালেখা করেছে যে সে নিজেও আজকে BCS ক্যাডার হয়ে গেছে। কিন্তু এটাও কিন্তু এক ধরনের প্রেষণা। আবার অনেকে অন্যকে দেখে অনুপ্রাণিত হয়ে প্রচুর পড়ালেখা করে সেও কিন্তু BCS ক্যাডার হয়ে গেছে। তো শিক্ষার্থী বন্ধুরা, প্রেষণা কিন্তু আসলেই কি ব্যবস্থাপনার নামান্তর। পরবর্তী কাজটা, ব্যবস্থাপনার সর্বশেষ কাজ হচ্ছে কি নিয়ন্ত্রণ করা। অর্থাৎ যে কাজগুলো ব্যবস্থাপনা এতক্ষণ করলো সেই কাজগুলো সঠিক হয়েছে কিনা সেটা যাচাই করা, এবং যাচাই করে যদি দেখা যায় যে কোনো ভুল ত্রুটি হয়েছে সেই ভুল ত্রুটিগুলো সংশোধন করার নামই হচ্ছে কি আসলে নিয়ন্ত্রণ। তাহলে কি বললাম, যে পরিকল্পনা মাফিক প্রতিষ্ঠানের যাবতীয় কার্যগুলি সঠিকভাবে সম্পন্ন হচ্ছে কিনা তা পরীক্ষা করা, পর্যবেক্ষণ করা, এবং কোনো ভুল ত্রুটি থাকলে তা চিহ্নিত করে সংশোধনের ব্যবস্থা করার নামই হচ্ছে কি নিয়ন্ত্রণ। তোমার সবগুলো কাজ আছে, 7টা কাজ ব্যবস্থাপনার, কটা বলেছি? 7টা। পরিকল্পনা আছে, সংগঠন আছে, কর্মী সংস্থান আছে, নির্দেশনা আছে, তোমার সমন্বয় সাধন আছে, প্রেষণা আছে, কিন্তু দেখা গেল যে তুমি নিয়ন্ত্রণই করলে না, অর্থাৎ কাজগুলো যথাযথ হয়েছে কিনা সেটা যাচাই করলে না। সুতরাং তোমার কাজ মূল লক্ষ্যটা কিন্তু অর্জিত হবে না। তোমার জন্য আমি সবকিছু ঠিকঠাক করে রেখে দিলাম যে তুমি A+ পাবা, কিন্তু আসলে তুমি সেগুলো ভালোভাবে ইউজ করেছো কিনা, যথাযথভাবে পড়ালেখা করেছো কিনা, আমি সেই খোঁজ খবরটা তোমার নিলাম না। দেখা যাবে যে তুমি কি করবে না, কাঙ্ক্ষিত রেজাল্ট অর্জন করতে পারবে না। এই জন্য বলা হয় পরিকল্পনার অবশ্যই সর্বশেষ কাজটা হচ্ছে কি আসলে নিয়ন্ত্রণ করা। কারণ সর্বশেষে যদি আমি সবগুলো কাজকে যথাযথভাবে চেক না করি, যথাযথভাবে পর্যবেক্ষণ না করি, আর ভুল ত্রুটি হলে যদি সেটা সংশোধন না করে দেই, তাহলে কখনোই লক্ষ্য অর্জন করা সম্ভব নয়। আর ব্যবস্থাপনা মূলতই কি লক্ষ্য অর্জন করার একটি কৌশল। আর সেই লক্ষ্য অর্জন করতে গেলে ব্যবস্থাপনাকে 7টি কাজ করতে হয়, যার প্রথম কাজ শুরু হয় পরিকল্পনা দিয়ে এবং শেষ হয় কোনটা দিয়ে, নিয়ন্ত্রণ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা মনে হয় ব্যবস্থাপনার কাজগুলো মোটামুটি জানতে পারলাম। তো আমরা এর পরের একটা টপিকস আলোচনা করব, সেটা হচ্ছে ব্যবস্থাপনা চক্র। এটা আসলে আলোচনা করার কিছু নেই, কারণ অলরেডি তোমাকে আলোচনা করেই দিয়েছি। আমরা বলেছি যে ব্যবস্থাপনার কাজ তোমার শুরু হয়
আমরা বলেছি যে ব্যবস্থাপনার কাজ তোমার শুরু হয় পরিকল্পনা থেকে এবং যার শেষ হয় কোথা থেকে? নিয়ন্ত্রণ থেকে। এখন প্রশ্ন, কাজটা কি শেষ হয়ে যায়? ব্যবস্থাপনা কি কেবলমাত্র একটা লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে কাজ করে, নাকি সে বারবার কাজ করতে থাকে? খুব স্বাভাবিক, যে কোনো প্রতিষ্ঠানের যে কোনো উদ্দেশ্যেই কি শেষ হয় না, পুনঃ পুনঃ সেটা কি থাকে? চলতে থাকে। তাই বলা হয় ব্যবস্থাপনার কাজও কি পুনঃ পুনঃ চলতেই থাকে, তার কোনো শেষ নেই। এই জন্য বলা হয় ব্যবস্থাপনার যে 7টি কাজ সেটি গতানুগতিকভাবে চলতেই থাকে। যার শুরু হয় পরিকল্পনা থেকে, তারপর সংগঠন হয়, তারপর কর্মী সংস্থান হয়, তারপর নির্দেশনা হয়, তারপর সমন্বয় সাধন হয়, তারপর প্রেষণা হয়, তারপর নিয়ন্ত্রণ হয়, নিয়ন্ত্রণের পরে আবারও কি হয়? পরিকল্পনা হয়। এই জন্য বলা হয় যেহেতু ব্যবস্থাপনার কাজগুলো একটার পর একটা ধারাবাহিকভাবে পুনঃ পুনঃ সংগঠিত হয়, সুতরাং এটি একটি চক্র। কারণ চক্রের মধ্যে কাজগুলো সবসময় কি হয়? ধারাবাহিকভাবে অনুসরণ করতে হয় বা সম্পাদিত হয়ে থাকে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমার মনে হয় আমরা তোমাদেরকে বোঝাতে পেরেছি যে আসলে আমার আজকের আলোচনার বিষয় কি ছিল এবং আজকের আলোচনার বিষয়ে মূল উদ্দেশ্যটা কি ছিল। প্রিয় শিক্ষার্থীরা, আমি জানি না তোমাদের কতটুকু বোঝাতে পেরেছি। যতটুকুই বোঝানোর পারি না কেন, চেষ্টাটা আমার যথেষ্টই ছিল। যেহেতু এটা অনলাইন শ্রেণী শিক্ষা কার্যক্রম, কোনো রেসপন্স পাওয়া যাচ্ছে না, পার্টিসিপেশন নেই, তারপরে আমি আমার মতো করে যতটুকু সম্ভব তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। আশা করি তোমরা উপকৃত হয়েছো এবং এই আলোচনার উপর ভিত্তি করে নিজেরা আরো একটু পড়ালেখা করে সেই বিষয়ে যথাযথ জ্ঞান অর্জন করতে পারবে। তো তোমাদের জন্য শুভকামনা থাকলেও তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে তোমাদের মূল্যবান সময়টুকু ব্যয় করার জন্য। আশা করছি পরবর্তী ক্লাসগুলোতেও তোমরা এমনিভাবে আমার সাথে সময় দিবে এবং নিজেদের সমৃদ্ধ করার জন্য চেষ্টা চালাবে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকো। আসসালামু আলাইকুম।